আমি জানি এই কথাটা বলার জন্য আমাকে কিছুটা হয়তো মানুষের রোষানলেও পড়তে হবে। আরজি করের ঘটনায় আমিও সরব হয়েছি আমার মতো করে, সবাই সেটা দেখেছেন। রাজনৈতিক আলোচনার ভাষাটা ভীষণ খারাপ হয়ে গেছে, সেটাও কিন্তু আমি সমর্থন করি না, এটাও আমি বলবো। সামনে বসে দাঁড়িয়ে বলতে পারবো যে আপনি যে কথাটা বলছেন বা আপনি যে কাজটা করছেন তার আমি বিরোধিতা করি, তার আমি সমালোচনা করি, আমি একমত নই এটার সঙ্গে। আমি সবসময়তেই বলেছি যে আমি কোথাও কোনো রকম বয়কটের সপক্ষে নই। মানুষ যখন কথা বলে একটা জিনিসকে নিয়ে, তখন সে তার ভার্সনটা বলে, এবং দোষী যদি তিনি প্রমাণিত হন তাকে কি শাস্তি দেওয়া হবে সেই শাস্তি নির্বাচনের মধ্যে রাজনীতি আছে। এর সাজা মৃত্যু ছাড়া, কাউন্টারে মৃত্যু ছাড়া কিছু হতে পারে না। ওয়েলকাম জি24 ঘন্টা ডিজিটালে। আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আমার সঙ্গে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বছরের শুরুটা কেমন কাটছে বল? এখন তো ভালোই, সুন্দর ওয়েদার কলকাতায়। আমি ডিসেম্বর জানুয়ারিটা মুম্বাই যাইনি, জানুয়ারি এন্ডে যাব একবার আর কি। বাট এই সময়টা কলকাতায় থাকারই সময়, সুন্দর ওয়েদার, এবং বছরের শুরুতেই দুটো ছবি মুক্তি পরপর, এবং একটি শ্যুট চলছে। ইনফ্যাক্ট দুটি শ্যুট চলছিল, আমার নিজের পরিচালনায় ভোগের শ্যুট চলছিল, আর আরেকটি অন্য ছবির শ্যুট চলছে। তো কাজের মধ্যে ওদিকে অন্যদিকে পরিবার এবং সংসার নিয়ে খুবই সুন্দর, মানে কান্ট কমপ্লেন। এতটা পেলে আর এরপরে আর কমপ্লেন করা উচিত না। এরপর মানে কর্মমুখর চলছে, তুমি যেভাবে লম্বা লিস্ট। আমি তো কর্মমুখরই থাকি মূলত, চেষ্টা করি অন্তত থাকতে। তার সঙ্গে বলাই বাহুল্য চেষ্টা করি এখন একটুখানি বাড়িতে সময় দিতে যতটা পারি আর কি, সীমিত সামর্থ্যের মধ্যে। বাট হ্যাঁ, মানে এইগুলো যদি একটা মানুষের কাছে থাকে তাহলে না পাওয়া নিশ্চয়ই তখনও থেকে যায়, বাট অন্তত আপাত দৃষ্টিতে তখন ঘ্যান ঘ্যান করার আর মানে হয় না, তাহলে পাওয়াটা কমে যায়। নিশ্চয়ই কমে, কিছু না পাওয়ার ঝুঁকিটা কমে। এই সত্যি বলে সত্যি কিছু নেই। আচ্ছা, এই যে সত্যির কনসেপ্ট, এটাকে তুমি কিভাবে দেখো? কারণ সত্যি তো অনেক সময় পরিবর্তিত হয়, মানে আর কি তোমার কাছে যেটা সত্যি আমার কাছে যেটা সত্যি নাও হতে পারে। এই কনসেপ্টটাকে দেখো, জীবনের অনেক গোড়া থেকে আমি তো খুব অল্প বয়সে সিনেমা করতে আরম্ভ করেছি, কাজ করতে আরম্ভ করেছি। সেই সময় থেকেই না আমি এটা বুঝেছি, এবং মানে সিনেমা করতে এসে নানা মানুষের সঙ্গে মিশে, নানা ধরনের লোকের সঙ্গে মিশে, নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে আমি এটা বুঝেছি, সত্যি 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 বলে সত্যি কিছু নেই। তার কারণ ট্রুথ ইজ ভেরি ভেরি রিলেটিভ, সাবজেক্টিভ। মানে প্রথমত তো হচ্ছে আমি খুব অল্প বয়সে এটা বুঝতে পারি যে মানুষ যখন কথা বলে একটা জিনিসকে নিয়ে, তখন সে তার ভার্সনটা বলে। হ্যাঁ, একটি ঘটনা, মানে একজন মানুষ এসে তোমাকে বলবে, আমি একটা গেলাস দেখলাম, বুঝলি তো গেলাসটা না পুরো আধখানা ফাঁকা হয়ে আছে, কোনো মানে হয়? হ্যাঁ, তুমি ভাবলে সেটা সত্যি। অন্য মানুষটা সেই একই ঘটনা এসে তোমাকে বলবে, একটা গ্লাস দেখলাম, জানিস তো গ্লাসটা কিন্তু আধখানা ভর্তি। হ্যাঁ, তো এবার তুমি কোনটাকে সত্যি বলে ভাববে? তার বিষাদ, প্রথম জনের বিষাদটাকে সত্যি ইমোশন হিসেবে নেবে, না দ্বিতীয় জনের উল্লাসটাকে সত্যি ইমোশন হিসেবে নেবে? সো এভরি ইভেন্ট, সেটা কে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, তিনি সেই মুহূর্তে কি মানসিক অবস্থায় আছেন তার উপর নির্ভর করে যে সেটার সেই ঘটনাবলীটা কিভাবে বর্ণিত হচ্ছে, কিভাবে বর্ণনা হচ্ছে, এবং তার উপরই দাঁড়িয়ে থাকে আমরা সত্যি জিনিসটাকে কিভাবে অনুধাবন করি। মানে বিশেষ করে আজকের ভারতবর্ষে আমার মনে হয় মিডিয়ার যে এক্সপ্লোশন ঘটেছে আর কি, এবং বাই মিডিয়া আমি শুধু ইলেকট্রনিক বা প্রিন্টের কথা বলছি না, আমি সোশ্যাল মিডিয়ার কথাও বলছি। এই মুহূর্তে তুমি যদি তোমাদের মতো মিডিয়াকে, ইলেকট্রনিক মিডিয়া যারা প্রতিষ্ঠিত মিডিয়া, তাদেরকে কিন্তু আসল লড়াইটা লড়তে হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে। বিকজ সোশ্যাল মিডিয়ায় যদি আজকে আমি এক্ষুনি গিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় টাইপ করি যে শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে বোমা পাওয়া গেছে, সেটা ভাইরাল হতে মিনিট 15 টাইম লাগবে। তখন তোমাদের মতো মিডিয়া আউটলেটদের সিদ্ধান্ত নিতে হয় এটা যে পরিমাণ জনপ্রিয় হয়ে গেছে, এই 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 ধারণাটা
এখন আমরা কি এই ধারণাটাকে ভাঙার চেষ্টা করব যে না সত্যি নয় বলার চেষ্টা করব, নাকি এই ধারণাটায় হাওয়া দেব যাতে আমরাও এই দৌড়ে সামিল হতে পারি এবং আমরাও এই জনপ্রিয়তার অংশীদার বা ভাগীদার হতে পারি? হ্যাঁ, তো বুঝতে পারছো সত্যির মানেটাই বদলে গেছে। আজকের প্রতিদিন তুমি যদি যে কোনো সোশ্যাল মিডিয়া, তোমাদের প্রত্যেকেরই এখন ধরো অনলাইন প্রেজেন্স আছে, তুমি যদি খোলো সেখানে সারা পৃথিবী, প্রতিবেশী, নিজেদের দেশ নিয়ে যে খবরগুলো পড়ো, সেগুলো এতটাই বেশি যারা খবর করছেন তারা কি এজেন্ডা থেকে করছেন, কার কার হয়ে করছেন, সেগুলো দ্বারা এতটাই রঙিন, সেগুলো দ্বারা তার মধ্যে এতটাই রং আছে যে সত্যি 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 কোনটা সেটা জানার কোনো উপায় কিন্তু নেই। হ্যাঁ, সত্যি ব্যাপারটাই ভীষণ ঘেঁটে গেছে এবং প্রত্যেক দিন আরও ঘেঁটে যাচ্ছে, এবং সেজন্যে এই সময়টাকে এটা সত্য পরবর্তী সময় বলে, মানে পোস্ট ট্রুথ টাইম, যেখানে কোনটা সত্যি সেটা জানার জন্য সত্যি কেউ অপেক্ষা করে না। এখন একটা সত্যিকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য সেই সত্যিটাকে জনপ্রিয় করে তুলতে হয়, তাহলেই সেটা সত্যি বলে প্রমাণ করা যায়। খুব গভীর গভীর অনেকগুলো বিষয়। সত্যি শব্দটাই তাই ভীষণ সত্যি কথা বল, আমরা সহজে বলি, রাইট? সত্যি কথা কেউ বলে না, বিকজ সত্যি জিনিসটা এক্সিস্ট করে না এখন আর। সত্যিটা হচ্ছে সেটা যেটা তুমি গার জোয়ারে, তোমার গায়ের জোরে, গলার জোরে, সমাজ মাধ্যমের জোরে তুমি প্রতিষ্ঠা দিচ্ছ, সেটাই সত্যি হয়ে দাঁড়ায় এখন। এটা তো বেসিক্যালি একটা কোর্ট রুম, মানে কি ড্রামা। হ্যাঁ, এখানে নিশ্চয়ই পলিটিক্সেরও একটা বড় অংশ আছে, মানে খুব ওপর দিয়ে না হলেও নিশ্চয়ই একটা আন্ডারলাইন তো থাকারই কথা। পলিটিক্স বলতে তুমি কি পলিটিক্স বলছো? মানে কে কোন দল করে গোছের পলিটিক্স? না না না, মানে বৃহত্তর অর্থে দর্শন বা রাজনীতির কথা বলছো? মানে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, পার্টিগত নয়? ওই নয় তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে সেটা। কেননা একজন মানুষের কে মৃত্যুদণ্ড তাকে দেওয়া হবে কি হবে না, বা তাকে দোষী প্রমাণ করা হবে কি হবে না, এবং দোষী যদি তিনি প্রমাণিত হন তাকে কি শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি নির্বাচনের মধ্যে রাজনীতি আছে বা বৃহত্তর দর্শন আছে। মৃত্যুদণ্ডকে কোন ক্ষেত্রে সমর্থন করা হবে আর কোন ক্ষেত্রে সমর্থন করা হবে না, এই নির্বাচনটার মধ্যে বা এই চয়নটার মধ্যে একটা কিন্তু বড় রাজনীতি আছে। তো সেই কারণে এক অর্থে দেখতে গেলে নিশ্চয়ই পলিটিক্স আছে ছবিটির মধ্যে। মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে তোমার কি মতামত? আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই। আমি বিশ্বাস করি যে মানুষ সব সময়তেই একটি মানে এটা একদম হয়তো শুনতে ভীষণ একটা লাগতে পারে, যাকে ইংরেজিতে ক্যালভিনিস্টিক বলে, বা কি মানে যে আমি মনে করি পৃথিবীর ঘৃণ্যতম কাজটি যিনি করেছেন তিনিও একটি দ্বিতীয়বার সুযোগ তার পাওয়া দরকার, এবং তিনি শোধরাবার, তার নিজেকে শোধরাবার, তিনি কেন করেছেন সেটা বোঝার দরকার আছে, এবং তাকে শোধরাবার সুযোগ দেওয়া দরকার। এটাতে আমি বিশ্বাস করি। হাউএভার, এটা বলা সত্ত্বেও বলছি, কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলির ক্ষেত্রে এই যে সামঞ্জস্য বজায় রেখে র্যাশনাল থিঙ্কিংটা, সেটা একটুখানি বাধাপ্রাপ্ত হয় আর কি। মানে মাঝে মাঝে মনে হয় যে এরম একটি অপরাধের ক্ষেত্রে আর ঠান্ডা মাথা রেখে এই যৌক্তিক বিচারটা করতে পারছি না, মানে যৌক্তিকভাবে ভাবতে পারছি না আর কি। মানে এর সাজা মৃত্যু ছাড়া, কাউন্টারে মৃত্যু ছাড়া কিছু হতে পারে না। কিন্তু এটা যতবারই ভাবি ততবারই আমার মনে হয় যে সত্যি সত্যি যদি কাউকে তার অপরাধের জন্য সাজা দিতে হয়, তাহলে আমার তো মনে হয় সব থেকে বড় সাজা হচ্ছে সে যদি বেঁচে থেকে তাকে দিয়ে রিয়েলাইজ করানো যে সে কী কাজটা করেছে। তাকে যদি মেরে দিই, মানে তাকে যদি মেরে দেওয়া হয়, তাহলে তো তার সব জ্বালা মিটে গেল, মানে তাকে তো মানে সে তো মুক্ত হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। সেই কারণে আমি বিশ্বাস করি যার যত বড় অপরাধী হোক না কেন, মৃত্যুদণ্ড বা যদি তার হয়ও, সেটা বিচারের মধ্যে দিয়ে গিয়ে হওয়া দরকার। এই বিশ্বাসটা আমাদের সভ্য নাগরিক হিসেবে রাখতে হবে। কেননা আমরা সিনেমায় নিঃসন্দেহে দেখি এনকাউন্টারকে গ্লোরিফাই করা হচ্ছে, মানে গুলি করে মেরে দেওয়া হলো কোনো ইয়েকে আর কি বিচারের আগে তাকে, এবং ক্ষেত্র বিশেষে সেরকম হয়তো হয়ও, পরিস্থিতি সেরকম তৈরি হয়, সেই লোকটি যদি ধরা দিতে না চায়, সে যদি উল্টে আক্রমণ করে পুলিশ বা আর্মি বা যারা তাকে ধরার চেষ্টা করছে, তখন আত্মরক্ষার স্বার্থে তাকে মারা হতে পারে। কিন্তু এমনিতে আমি বিশ্বাস করি যদি মানে এই কমপ্লিট যে জুডিশিয়াল সিস্টেম,
সেটা যতই তার এগেনস্টে করাপশন বা তার এগেনস্টে অন্যান্য অভিযোগ উঠুক না কেন, আমি বিশ্বাস রাখতে চাই জুডিশিয়াল সিস্টেমের প্রতি, এবং আমি বলতে চাই যে যদি মৃত্যুদণ্ড দিতেও হয় কাউকে, সেটা কিন্তু একটা বিচারের মধ্যে দিয়ে গিয়ে হওয়া দরকার। একটা তর্ক, একটা যুক্তি, তার প্রতিযুক্তি, একটা তর্ক, তার প্রতিতর্ক হয়ে তারপর একটা মানে একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার। হ্যাঁ, কিন্তু বিচার ব্যবস্থা তো মাঝে মাঝে আমাদের হতাশও করে। নিঃসন্দেহে করে, 100 বার করে, বারবার করেছে, অতীতেও করেছে, রিসেন্ট টাইমেও কিছুটা করছে। নিশ্চয়ই রিসেন্ট টাইমে করছে, 100 বার করছে, সে নিয়ে সন্দেহই নেই কোনো। সেদিন বিচার ব্যবস্থার উপর সত্যি সত্যি মাঝে মাঝে মনে হয় যে আস্থা আমরা হারিয়ে ফেলবো, কিন্তু তার সলিউশনটা কিন্তু মানে এনকাউন্টার নয় আমার মনে হয় আর কি। হ্যাঁ, তার সলিউশনটা জনমত গড়ে তোলা, তার সলিউশনটা আন্দোলন করা, সেটা মানে মানে বিচার ব্যবস্থা যদি হতাশ করেও এই বা এরা বা যারা অপরাধী বা অপরাধীরা, তাদেরকে একটি অন্ধকার ঘরে যদি আমি টেনে নিয়ে গিয়ে মেরে ফেলি, মানে আমি যদি তাকে চোখের সামনে অপরাধটা করতে দেখি তাহলে একরকম, কিন্তু শোনা কথায় যে হ্যাঁ ইনি অপরাধী তাই তাকে মেরে ফেলি যদি আমি গিয়ে, তাহলেও সেখানেও কিন্তু সত্যির প্রশ্নটা চলে আসছে, সত্যিটা কার সত্যি? কেন আমি তো একটা সত্যির বিশ্বাস থেকে গিয়ে তাকে মারছি, সে সত্যিটা আমার মাথায় প্লান্ট করেছে কে? হ্যাঁ, বা সেটা আদৌ সত্যি কিনা সেটা তো প্রমাণিত হচ্ছে না, তাই না? এই যে তুমি জনমত তৈরির কথা বললে, এই জনমত তৈরি করতে গিয়ে এই রিসেন্ট ইস্যুতে, আরজিকর ইস্যুতে কিছু শিল্পী বয়কটের মুখে পড়েছেন, এই বিষয়টি নিয়ে তুমি কি বলবে? আমি সবসময়তেই বলেছি যে আমি কোথাও কোনো রকম বয়কটের সপক্ষে নই, কোনো পক্ষেই। তোমার মনে থাকবে হয়তো যে আরজিকর ইস্যুর পিকে আমাদের সহ অভিনেতা কাঞ্চনদা একটি মন্তব্য করেছিলেন, যে কারণে কাঞ্চনদার অত্যন্ত ঘনিষ্ঠ অনেক দিনের পরিচিত তার বন্ধু বান্ধব সহ অভিনেতা অভিনেত্রীরা কাঞ্চনদাকে বয়কটের ডাক দিয়েছিলেন। আমি কিন্তু তার মধ্যে কাঞ্চনদাকে নিয়ে কাজ করেছি, কাঞ্চনদার কথার সম্পূর্ণ বিরোধিতা করেছি, সেটা লিখেওছি কেন বিরোধিতা করছি, যুক্তির জায়গা থেকে বিরোধিতা করেছি, তাকে বুঝিয়েছি যে কেন ভুল বলেছ, কথাটা সম্পূর্ণ ভুল। তার বলা কথা তিনি যে দুটো জিনিসের তুলনা টেনেছিলেন, কেন এই তুলনাটা হয় না, সম্পূর্ণ ভুল তুলনা, এটা কেন, তাকে ক্লিয়ারলি বলেছি। এটাও বলেছি যে এই জন্যেই আমার মনে হয় রাজনীতি করতে গেলে আগে রাজনৈতিক শিক্ষা প্রয়োজন, সেটা আমার মনে হয়, এখনো মনে হয়, বিশ্বাস করি। সব দলকেই বলছি এটা, সব পার্টিকেই বলার কথা এটা আমার। কিন্তু আমি সেই সময়তেও এটাও লিখেছিলাম যে আমি কাউকে বয়কট করার পক্ষে নই। দেখো, যদি বয়কটের পক্ষে যেতে হয় তাহলে তো আমাকে, এর আগে আমার অন্য অনেক সহকর্মী অন্য অনেক বিষয় এমন সব কথা বলেছেন, তাহলে আমি তাদের আগে তাদের বয়কট করতে হতো। তাহলে এমন মানুষের সঙ্গে আমাকে মঞ্চে দাঁড়াতে হয় যারা মোটামুটি মানে মানে দাঁড়াতে হয়েছে বা দাঁড়াতে হয় মানে কি বলবো, সৌজন্য বা সৌহার্দ্যের খাতিরে, বা কোনো অনুষ্ঠানে গেছি সেখানে তারাও বা তিনিও আমন্ত্রিত, সেখানে গিয়ে আমাকে মঞ্চ শেয়ার করতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় হাসি মুখে, যারা হয়তো 4-5 বছর আগে ওপেনলি জেনোসাইডের ডাক দিয়েছেন, হ্যাঁ, ওপেনলি গণহত্যার কথা বলেছেন, হ্যাঁ, কোনটা সত্যি কি সত্যি সেটা তোয়াক্কা না করে তাদের নিজেদের রাজনীতির বা রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করার জন্য, বা তার দলের লোক বা তাদেরকে পাশেও আমাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাঁ, তার সঙ্গে হয়তো আমি গলাগলি করি না, কিন্তু বয়কট তো তাকেও করতে পারি না আমি। তো সেই জন্য আমি কাউকেই বয়কট করার পক্ষে নই। এই বয়কটের ডাকটাও আমি এটাকে সমর্থন করি না, নিঃসন্দেহে। হ্যাভিং সেড দ্যাট, এখানে একটি কথা আমি বলতে চাই যে আমি অ্যাট দ্য সেম টাইম আমার যেটা মনে হয়, আমি আবারও বলছি, এই শিল্পীরা তারা নিজেদের জায়গা থেকে কেউ প্রত্যেকে নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদ করেছেন, আমিও করেছি, অন্যরা করেছেন, কারোর ডিগ্রি কম, কারোর ডিগ্রি বেশি, কারোর ভাষা একরকম, এক একজনের ভাষা, এক একজনের পদ্ধতি একরকম, কোনো ক্ষেত্রে আমি বয়কটের পক্ষে নিঃসন্দেহে নই। অ্যাট দ্য সেম টাইম আমার যেটা মনে হয় যে এটা এই বয়কটের কনটেক্সটে বলছি না, আমার জাস্ট মনে হয় যে রাজনৈতিক পরিসরে বা সামাজিক পরিসরে আমরা যখন রাজনৈতিক বিরোধিতা করি, সেটার না, আমি আজকাল সেটার একটা সীমা লঙ্ঘিত হতে একটু দেখি। হ্যাঁ, সেই সীমাটা শালীনতার সীমা কোথাও একটা। তো সেটা আমার মনে হয় আমার যিনি রাজনৈতিকভাবে যিনি প্রতিস্পর্ধী বা যার যার রাজনীতি আমি সমর্থন করি না, তাদের কোনো নেতা নেত্রী যাই হোক না কেন, তার সম্বন্ধে তাকে যখন আমি তার ক্রিটিসিজম করছি, তার সমালোচনা যখন করছি,
সেটা করার সময় আমি কতটা তাকে ব্যক্তিগত আক্রমণ করব এবং তার ব্যক্তিগত আক্রমণটা কোন লাইনে হবে, হ্যাঁ, কতটা ব্যক্তিগত, তার ব্যক্তিগত জীবনে তার তাকে অপমান বা অপদস্থ করার চেষ্টা করব, সেইটার সীমাটা আমার মনে হয় আমরা অনেক ক্ষেত্রে কিন্তু লঙ্ঘন বা অতিক্রম করছি। সেটা আমি সব দলের সবাইকেই বলতে চাই যে আমার রাজনৈতিক বিরোধিতা মানে কিন্তু এটা নয়। তো এবং সত্যি কথা বলতে কি, এই ব্যক্তিগত আক্রমণ করলে আমার মনে হয় যাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে তার সুবিধেও হয়ে যায় আমার মনে হয়, বিকজ আরো বৃহত্তর মানুষের তার প্রতি কতটা সিম্পাথি তৈরি হয় আমার মনে হয় যে এক্স্যাক্টলি, এবং উল্টো দিকের লোকটার প্রতি কিন্তু আরো বিরক্তি আসে। এক্স্যাক্টলি। তো আমি রাজনৈতিক বিরোধিতা করব, যুক্তি দিয়ে করব, তথ্য দিয়ে করব, সামনে বসে দাঁড়িয়ে বলতে পারবো যে আপনি যে কথাটা বলছেন বা আপনি যে কাজটা করছেন তার আমি বিরোধিতা করি, তার আমি সমালোচনা করি, আমি একমত নই এটার সঙ্গে। বাট সেইটা করতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই, বিশেষ করে আমরা যখন একটা মানে অনেক মানুষ একসঙ্গে কথা বলছেন, তারা কথা না বললে তাদেরকে আবার কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যে কেন কথা বললেন না, এই প্রেশারের খেলায় যেটা হয়েছে বা হচ্ছে বা আগেও হতে দেখেছি আমরা, যে সকলের ওই তাগিদে কিছু না কিছু বলতে হবে। অনেক সময় মানে হয় না, টিআরপি বা নম্বরের মতো কিছু বলতেই হবে, আজকেই বলতে হবে, অমুকে এতটা স্বর চড়ালো তাহলে আমি তারও ওপর এক কাঠি ওপরে যাব। এইটা করতে গিয়ে রাজনৈতিক আলোচনার ভাষাটা ভীষণ খারাপ হয়ে গেছে। সেটাও কিন্তু আমি সমর্থন করি না, এটাও আমি বলবো একই সঙ্গে। এই যে সব বিষয়ে কমেন্ট করার যে কথাটা তুমি বলছো, এটা বোধহয় এটার জন্য সোশ্যাল মিডিয়া মনে হয় কিছুটা না, পুরোটাই দেয়। হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকা একটা কোনো বিষয়ে কথা বলা, এবং দেখো এটা না হচ্ছে সমাজ মাধ্যম যেটা আমাদের করেছে সেটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ভ্যালিডেশন দিয়েছে, যে আমরা ইনস্ট্যান্টলি গ্র্যাটিফাইড হতে চাই। যে আমি একটা ছবি ছাড়লাম, হ্যাঁ, আমি দেখতে থাকি 1 ঘন্টার মধ্যে কটা লাইক পড়লো, কটা লোক কমেন্ট করলো, কটা লোক ফায়ার সাইন দিল, কটা লোক হার্ট সাইন দিল। হ্যাঁ, এটা আমি নিজেও ভুগি এটাতে, আমি বলছি, আমি নিজেকে বাদ রাখছি না, আমরা প্রত্যেকেই কম বেশি এটাতে ভুগি। আমার বক্তব্যটা হচ্ছে এইটা থেকে কোথাও একটা সচেতনভাবে যতটা সম্ভব নিজেদের দূরে রাখার চেষ্টা করা দরকার। একটা মানে হার্মলেস ছবি দিলাম আমি বাড়িতে, সেটা তো লাইক পড়লো, ভাল লাগলো, লাইক পড়লো না, একটু মন খারাপ হলো, ঠিক আছে, কিন্তু এই ভাবনাটাই যখন প্রসারিত হয়ে আরও বৃহত্তর আঙিনায় চলে যায়, সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে, দর্শন নিয়ে, কোনো সত্যি নিয়ে, কোনো ঘটনার সত্যাসত্য নিয়ে, যেরকম এই আরজি করের ঘটনায় আমিও সরব হয়েছি আমার মতো করে, সবাই সেটা দেখেছেন, কিন্তু প্রথম দিকে যে পরিমাণ মিসইনফরমেশন, ভুল তথ্য ছড়ানো হয়েছে, হ্যাঁ, সেটাও তো একই রকম অন্যায়। এবং সেটা সবাই যারা করেছেন তারা কি ধরুন একজন কেউ করেছেন কোনো একটা কারণে, হ্যাঁ, সেটাকে বাকিরা যারা শেয়ার করেছেন সবাই পক্ষ বিপক্ষ ভুলে গিয়ে সেটা কিন্তু হচ্ছে ওই সমাজ মাধ্যমে রেলিভেন্ট বা প্রয়োজনীয় থাকার জন্য বা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠার জন্য আর কি। তাতে কি হয়েছে, তাতে অজস্র ভুল খবর ছড়িয়েছে। আর কিন্তু যেখানে আসল খবরটা, আসল আন্দোলনের কথাটা, মূল যে কথাটা এই গোটা জিনিসটা থেকে উঠে আসা দরকার ছিল, সেটা কিন্তু ডাইলিউটেড হয়ে গেছে কোথাও একটা। একই কথা বলবো, আমি জানি এই কথাটা বলার জন্য আমাকে কিছুটা হয়তো মানুষের রোষানলেও পড়তে হবে, এই একই জিনিস কিন্তু মানে যে কোনো সামাজিক বা রাজনৈতিক ঘটনা নিয়ে সারা পৃথিবীতে বা ভারতবর্ষে বা আমাদের প্রতিবেশী দেশে, হ্যাঁ, সেই ঘটনা নিয়েও একই জিনিস হচ্ছে। যদি ঘটে এক, সেটাকে বলা হচ্ছে 1000 বা 100। এবার সেই ইঁদুর দৌড়ে সকলেই সামিল হচ্ছে, হ্যাঁ, মানে এস্টাবলিশ মিডিয়া হাউসগুলোও সামিল হচ্ছে, আবার সোশ্যাল মিডিয়াও সামিল হচ্ছে, বিকজ সবাইকে রেলিভেন্ট থাকতে হচ্ছে। তাতে ক্ষতিটা হয়ে যাচ্ছে কিন্তু সেই ইস্যুটার, বিকজ সেই ইস্যুটা ডাইলিউটেড হচ্ছে, আসলে ইস্যু নিয়ে কেউ কথা বলছেন না, শুধু মিথ্যে ভুয়ো খবরে ছড়িয়ে যাচ্ছে গোটা জিনিসটা। সো এটা সমাজ মাধ্যমের একটি নিদারুণ দান আমাদের জীবনে আর কি। অনেক ভালো জিনিস আছে সোশ্যাল মিডিয়া, তার মধ্যে খারাপ দিকটা যে কোনো জিনিসই থাকে, খারাপ এবং ভালো দিক। ভালো দিক যেরকম অনেক আছে, খারাপ দিকের মধ্যে সব থেকে খারাপ দিক হচ্ছে এটা, যে এটা সত্যির আইডিয়াটাকে ঘেঁটে দিয়েছে কমপ্লিটলি। ইটস অ্যালার্মিং, ভীষণভাবে অ্যালার্মিং। আর আমি একটু সিনেমার গল্পে আসি, সেটা হচ্ছে 2025 সালে আমরা কাকে বেশি পাবো, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে না পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়? কাজ করবে বেশি পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বলে আমার ধারণা। মানে ব্যস্ত থাকবে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, মানে পরমব্রতর পরিচালক সত্তাটা বেশি দেখা যাবে হচ্ছে হয়তোবা অনেকটাই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে, বিকজ আমি 2021-এর পরে বাংলা ছবি খুব কম করেছি। 2024 আবার একটা বছর, যে বছরটাতে বেশ কয়েকটা বাংলা ছবি আমি করেছি।
তো সেইগুলোই বছর বেরোবে, যেরকম সত্যি বলে সত্যি কিছু নেই আছে, এমন ছবি আছে যেখানে আমি অভিনেতাও বটে পরিচালকও বটে, যেরকম আবার হাওয়া বদল, সেটা আছে। তেমনি ধরো শ্রীমান ভার্সেস শ্রীমতী আছে, হ্যাঁ, অসুখ বিসুখ আছে, এরকম অনেকগুলি ছবি আছে, একটা দুটি হিন্দি কাজও আছে। সো অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে, কিন্তু পরমব্রতকে ব্যস্ত বেশি রাখবে পরিচালনা বলেই আমার বিশ্বাস, আমার ধারণা এবং আমার ইচ্ছেও বলা যেতে পারে। মুম্বাইতে কি কাজ করছো নাকি এখন পুরোপুরি কলকাতাতে? না না, শাটল করছি। মুম্বাইতে একটু অন্যরকম ভাবে একটু অন্য বড় কিছু জিনিস করার কথা ভাবছি আগামীতে, যেটা শুধু অভিনয় নয় আর কি। তো সেই কারণে সেইটার জন্য আমি এই ডিসেম্বর জানুয়ারিটা যাইনি, অ্যাজ আই সেড রাইট এট দ্য বিগিনিং, বাট তার আগে অবধিও নিয়মিত যাচ্ছিলাম, আবার যাব। থ্যাংক ইউ সো মাচ, আর অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।